আমরা আগের একটি ক্লাসে এসএসসির যে বিগত বছরের প্রশ্নগুলি এসেছে সেগুলি নিয়ে গ্রুপে ডিসকাশন করেছিলাম। দিয়ে আমি দেখেছি যে এমনি যে ক্লাস ওয়াইজ যে ভিডিওগুলো দিচ্ছি সেটার থেকে তোমরা বেশি এই গ্রুপ ডিসকাশনটাকে বেশি সাদরে গ্রহণ করছো। তাই আমি ঠিক করেছি পুরো লুসেন্ট বা ক্র্যাক WBCS বা রেলওয়ে চ্যালেঞ্জার আমি যেগুলো সব একসাথে কম্প্যাক্ট করে পড়াই, তো সেগুলো টপিক ওয়াইজ হবে এবং সেটা আমি ঠিক করেছি যে গ্রুপ ওয়াইজ হবে। কিন্তু সমস্ত টপিক তো গ্রুপের মধ্যে দিয়ে হবে না, যেগুলো ধরো সায়েন্স বেস সাবজেক্ট বা বোঝার বিষয় রয়েছে, ডায়াগ্রাম আঁকতে হবে, সেগুলো আমি ইন্ডিভিজুয়ালি কিন্তু করে দেবো, সেগুলো বোর্ডে করে দেবো ছবি আরে এঁকে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, শুরু করছি আজকের প্রথম বায়োলজি টপিক, সেটা হচ্ছে কোষ। আমি লুসেন্টের সাথে সাথে আরও অনেক বইয়ের সাহায্য নিয়েছি, সেগুলো আলোচনার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে। তাই বলবো হ্যাঁ, কোষ কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, যে কোনো এক্সামের ক্ষেত্রে, সেটা হোক স্টেট লেভেলের এক্সাম বা সেন্ট্রাল লেভেলের এক্সাম। তোমরা কিন্তু একটি লাইনও কিন্তু স্কিপ করবে না, কারণ এসএসসি জানে যে ছেলেরা এখান থেকে ফাঁকি দিতে পারে, তো সুতরাং ওখান থেকেই প্রশ্ন তোলে। কিন্তু তোমরা যদি ভালোভাবে দেখো বাড়ি এসে, প্রশ্নটা কিন্তু সব এই লুসেন্ট বই থেকে এসেছে। তাই আমি চেষ্টা করব আমার যত দূর সম্ভব প্রতিটি লাইন ওয়াইজ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার, কারণ যেহেতু আমি একজন হিউম্যান বিংস, আমি কিন্তু সমস্ত সাবজেক্টে তোমাদেরকে ততটা হয়তো থরলি হবে না, কিন্তু আমার যতটা সম্ভব আমি ততটা কিন্তু তোমাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আচ্ছা, বেশি আমি এবার বকছি না, শ্রেণী প্রস্তুত তো? ঠিক আছে, শুরু হচ্ছে আজকের আমাদের আলোচনা। তো তা বায়োলজি প্রথম চ্যাপ্টার, সেল বা কোষ। প্রথম বলছে স্টাডি অফ সেল ইজ কল্ড এট সাইটোলজি। আচ্ছা, আগে বলে দিই, লজি কোনো ওয়ার্ডের শেষে থাকা মানেই সেটা কিন্তু বিদ্যা বা পড়াশোনাকেই বোঝায়, ঠিক আছে? যেমন বায়োলজি, জুওলজি, জিওলজি, ঠিক আছে? লজি মানে পড়াশোনাকে বোঝায়। আর সাইটো কথার অর্থ হচ্ছে কোষ। তোমরা যেখানেই সাইটো ওয়ার্ডটা পাবে সেইটাই কিন্তু কোষ। যেমন পরবর্তীকালে আলোচনা হবে সাইটোপ্লাজম, প্লাজম মানে রস, সাইটো মানে কোষ, কোষের মধ্যে যে রসটা থাকে সেটা কি বলা হয়? সাইটোপ্লাজম। তাহলে কোষ সংক্রান্ত পড়াশোনাকে কি বলে? সাইটোলজি। বলো, সাইটোলজি। সাইটো কথার অর্থ হচ্ছে কি? কোষ, আর লজি কথার অর্থ হচ্ছে বিদ্যা বা অধ্যয়ন। তাহলে যে শাখায় কোষ সংক্রান্ত আলোচনা হয় তাকে বলা হয় সাইটোলজি। বোঝা গেছে? ঠিক আছে। তারপর হচ্ছে সেল। সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। তাহলে কোষ জিনিসটা কি? কোষ হচ্ছে জীবদেহের গঠনগত এবং কার্যগত ক্ষুদ্রতম একক। এবার পয়েন্ট, কেন গঠনগত বলছে, স্ট্রাকচারাল কেন বলছে? আমার তো মন গেল যা খুশি আমি বলে দিতে পারি না। স্ট্রাকচারাল এই কারণে বলছে, আমরা জানি যে অসংখ্য কোষ নিয়ে তৈরি হয় কিন্তু একটি কলা, ঠিক আছে? অসংখ্য কলা নিয়ে তৈরি হয় একটি অঙ্গ বা অর্গ্যান। অসংখ্য অর্গ্যান বা অঙ্গ নিয়ে তৈরি হয় একটা সিস্টেম বা তন্ত্র, ঠিক আছে? যেমন পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্রের মধ্যে অনেকগুলো অঙ্গ আছে, একটু ভালোভাবে আস্তে আস্তে সব বোঝানো হবে। আর এরকম অনেকগুলো তন্ত্র নিয়ে আমাদের মানুষ শরীরটা রয়েছে, শ্বসনতন্ত্র, পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, ঠিক আছে? এরকম অসংখ্য তন্ত্র নিয়ে তৈরি হয়েছে কি না আমাদের মানব দেহ। তাহলে কি হচ্ছে? অসংখ্য কোষ নিয়ে হচ্ছে কলা, কলা নিয়ে হচ্ছে অঙ্গ, অঙ্গ নিয়ে হচ্ছে তোমার তন্ত্র বা যন্ত্র, আর তন্ত্র বা যন্ত্র অসংখ্য নিয়ে তৈরি হচ্ছে কি আমাদের মানব দেহ। তাই দেখো, গঠন যে মানব দেহের হচ্ছে, সর্বপ্রথমে কাকে পাচ্ছি? ক্ষুদ্রতম একক কোষকে পাচ্ছি, তাই তো? তাই বলছে সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। এবারে বলেছে ফাংশনাল। ফাংশনাল কি? আমাদের শরীরে অসংখ্য কোষ রয়েছে, সব কোষ তো এক কাজ করে না। যেমন আমার খাদ্য গ্রহণ অর্থাৎ পরিপাক যে তন্ত্রটা রয়েছে, সব কোষ তো খাবার দাওয়াতেই সাহায্য করছে না, কিছু নিঃশ্বাস নিতে সাহায্য করছে, তাই তো? তাহলে একটি নির্দিষ্ট কাজ যে কোষগুলি করে, সেই সমস্ত কোষগুলোকে নিয়ে একটি নির্দিষ্ট কলা তৈরি হয়। আবার সেই রকমের কলা যতগুলো রয়েছে সেগুলোকে নিয়ে তৈরি হচ্ছে একটা অঙ্গ। সেই রকম কোনো একটা কাজে সাহায্য করছে যে অঙ্গগুলো, সেগুলোকে নিয়ে তৈরি হচ্ছে একটা তন্ত্র। আর এরকম অসংখ্য তন্ত্র নিয়ে হচ্ছে কি না আমাদের জীবদেহ, ঠিক আছে?
তাহলে এই একটা নির্দিষ্ট কাজ, তাহলে কাজের দিকেও যদি দেখতে যাই সর্বপ্রথম কে পাচ্ছি, কোষকেই পাচ্ছি। তাহলে জীবদেহের গঠনগত হোক বা কার্যগত হোক ক্ষুদ্রতম বা প্রাইমারি স্টেজে কাকে পাই আমরা, সেলকে বা কোষকে পাই। ঠিক আছে, আচ্ছা এরপর বলছে দ্য ওয়ার্ড সেল ওয়াজ ফার্স্ট কয়েন্ড বাই ব্রিটিশ সায়েন্টিস্ট রবার্ট হুক ইন দ্য ইয়ার 1665, অর্থাৎ 1665 সালে সর্বপ্রথম ব্রিটিশ সায়েন্টিস্ট, হ্যাঁ নামটা কি, রবার্ট হুক। 1665 সালে রবার্ট হুক সর্বপ্রথম কিন্তু কোষ আবিষ্কার করেন। ঠিক আছে, কোষ এবার কি না, তিনি একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন। আমরা জানি যে অনুবীক্ষণ যন্ত্র সর্বপ্রথম তিনি রবার্ট হুকই বানিয়েছিলেন, মাইক্রোস্কোপ যন্ত্র বানিয়েছিলেন, কিন্তু ততটা সেটা মানে কি বলবো ডেভেলপ ছিল না। আস্তে আস্তে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ এলো তখন আস্তে আস্তে আরো বিষয়গুলোকে উদ্ঘাটন করা শুরু হলো। আচ্ছা, ইলেকট্রন মাইক্রোস্কোপ কে করেছিল আমরা জানি, নোল ওরুস্কা আগে হয়েছে একটা। ঠিক আছে, কিন্তু তোমরা সকলে জানবে, থাকো বুঝতে পারবে। তাহলে ওই যে মাইক্রোস্কোপ যন্ত্রটা রয়েছে, ওই মাইক্রোস্কোপ যন্ত্রতে কি করলো না, রবার্ট হুক একটা কর্ক গাছ, আমরা জানি কর্ক গাছ কি আগেকার দিনে হোমিওপ্যাথির যে ওষুধের বোতলের ছিপি হিসাবে বা ঢাকনা হিসাবে ব্যবহার হতো, ওই কর্ক গাছের ছালটাকে নিয়ে সে গেছিলো। ঠিক আছে, কর্ক গাছের ছালটাকে নিয়ে কোথায় গেছিলো না, তার সায়েন্স যে ল্যাবে গেছিলো, অর্থাৎ তার অনুবীক্ষণ যন্ত্রের কাছে গিয়ে তিনি দেখলেন যে অসংখ্য এমনি খোপ কি না এরকম ছোট ছোট কক্ষ রয়েছে। ঠিক আছে, সেই এক একটি কক্ষর নাম দিয়েছিল কি না, কোষ বা সেল। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম কোষকে আবিষ্কার করেছিল রবার্ট হুক 1665 সালে। ঠিক আছে, আচ্ছা কিন্তু দুর্ভাগ্যের কথা, তিনি কিন্তু সর্বপ্রথম সজীব কোষটা আবিষ্কার করতে পারেননি। তিনি কি সর্বপ্রথম কোষ আবিষ্কার করেছিল, কিন্তু সেটা মৃত কোষ ছিল। ঠিক আছে, আচ্ছা এখনকার দিনে আমরা কোনো কিছু আবিষ্কার হলেই আমরা ফোন বা সোশ্যাল মিডিয়ায় জানতে পেরে যাই। তৎকালীন দিনে তত সোশ্যাল মিডিয়া ছিল না, তাই তো, সোশ্যাল মিডিয়া ততটা ছিল না। কিভাবে জানতে পেরেছিলাম না, রবার্ট হুক তার একটা বই লিখেছিলেন, যে বইটির নাম হচ্ছে কি মাইক্রোগ্রাফিয়া বুকেতে সেইটা কিন্তু তিনি যা কিছু দেখেছিলেন সেইটা কিন্তু পুরোটা একবারে তিনি লিখে গেছেন। ঠিক আছে, তাহলে যদি বলা হয় যে রবার্ট হুকের কোষ সংক্রান্ত যে বইটি লিখেছিলেন তার নাম কি, মাইক্রোগ্রাফিয়া। ঠিক আছে, কিন্তু কোষ শব্দটা কিন্তু তিনি প্রথম ব্যবহার করেন, কোষ শব্দটা ব্যবহার করেছিলেন কে, হার্টউইং। সর্বপ্রথম কোষ শব্দকে ব্যবহার করেছিল হার্টউইং। মৃত কোষকে আবিষ্কার করেছিল রবার্ট হুক। ঠিক আছে, কোন বইয়েতে সেইটা লিখেছিল, মাইক্রোগ্রাফিয়া। কেমন, আচ্ছা ঠিক আছে। এবার কোষ জিনিসটা কি না, কোষ একটি ল্যাটিন শব্দ বা সেল একটি ল্যাটিন শব্দ। ঠিক আছে, সেল কথার অর্থ কি, এ স্মল রুম, একটি ছোট্ট কক্ষ। ঠিক আছে, তাহলে সেল কথার অর্থ কি, এ স্মল রুম, একটি ছোট্ট কক্ষ। ঠিক আছে, এই সেল কথার কথা থেকে এসেছে, ল্যাটিন শব্দ থেকে। আচ্ছা, দ্য স্মলেস্ট সেল ইজ মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। তাহলে এই ইউনিভার্সে সবচেয়ে ছোট্ট কোষের নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, যেটা মোনেরা প্রজাতি। আচ্ছা পরবর্তী জানবো মোনেরা, প্রোটেস্টা, হ্যাঁ অ্যামফিবিয়ান, এই সমস্ত প্রজাতিগুলো কিংডম নিয়ে আলোচনা হবে, তখন বুঝতে পারবো যে মোনেরা কি জিনিস। তাহলে মোনেরা প্রজাতিতে পড়ছে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এই মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকামকে কি বলা হয় না, জোকার অফ মোনেরা কিংডম। এতই ছোট যে মোনেরা কিংডমের জোকার বলা হয় তাকে, এই মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকামকে। এতটা সকলে বুঝতে পারছিস তো? ঠিক আছে। দ্য লংগেস্ট সেল ইন হিউম্যান বডি ইজ নিউরন। এবার আমাদের শরীরে যে অনেক কোষ রয়েছে আমি বললাম, তার মধ্যে সবচেয়ে লম্বায় বড় কোন কোষ, নিউরন বা স্নায়ু কোষ। ঠিক আছে, নিউরন বা স্নায়ু কোষ হচ্ছে মানবদের সবচেয়ে বড় কিন্তু কোষ। আর যে ছোট বলা হয় আরবিসি, অর্থাৎ রেড ব্লাড কর্পাসল। রেড ব্লাড কর্পাসল বা আরবিসি বাংলায় বলা হয় কি, লোহিত রক্তকণিকা কিন্তু আমাদের শরীরের সব থেকে ছোট কোষ। তাহলে যদি বলা হয় আমাদের মানব শরীরের সবচেয়ে বড় কোষের নাম কি, নিউরন, স্নায়ু কোষ বা নিউরন। ভেরি গুড। আর যদি বলা হয় সবচেয়ে ছোট কোষ, আরবিসি বা লোহিত রক্তকণিকা। বাহ, আচ্ছা এবার যদি বলা হয় সবচেয়ে বড় সেল কি আছে বা সব বড় কোষ হচ্ছে অস্ট্রিচ পাখির ডিম বা উট পাখির ডিম। হ্যাঁ, উট পাখির ডিম সকলে দেখেছিস, ওরা এত বড় বড় হয় না, কিন্তু আমরা ভাবি এটা অনেক কোষ, না এটা সিঙ্গেল একটি মাত্র কোষ নিয়ে গঠিত। তাহলে আমাদের কোষগুলো কত ছোট ছোট, আমাদের শরীরে যেগুলো থাকে দেখতে পাই কি, দেখতে পাই না, কিন্তু উট পাখির ডিমটা এত বড় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা একটা মাত্র কোষ নিয়ে গঠিত।
হলো। তাহলে যদি বলে সবচেয়ে মানব দেহে সবচেয়ে বড় কোষের নাম দীর্ঘতম স্নায়ু কোষ, ছোট কোষ বললে এই বিশ্বের মধ্যে যদি সবচেয়ে বড় কোষ বলে বা উট পাখির ডিম, আর যদি ছোট বলে মাইকোপ্লাজমা। আচ্ছা মাইকো মানে ছোট, মাইকো মানে ছোট বুঝতে অসুবিধা কারণে মাইকোপ্লাজমা এটা গ্যালিসেপ্টিকাম হয় এবং মাইকোপ্লাজমা লেড লাইট যেটা দুটোই বলে, ঠিক আছে। আচ্ছা এতটা বন্ধু সকল বুঝতে পেরেছিস তো? তাহলে একবার রিক্যাপ করে দিই। স্টাডি অফ সেল, কোষ সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় সাইটোলজি বলা হয়ে থাকে। কোষ হচ্ছে কি জীবদের গঠনগত এবং ক্ষুদ্রতম ক্ষুদ্রতম একক। রবার্ট হুক সর্বপ্রথম কোষ শব্দটি ব্যবহার করেছিলেন তার বইয়ের নাম প্রিন্সিগ্রাফিয়া, মাইক্রোগ্রাফিয়া, প্রিন্সিগ্রাফিয়া নয়, প্রিন্সিপিয়া হচ্ছে নিউটনের লেখা বই, হ্যাঁ এটা গুলিয়ে যায়। তাহলে মাইক্রোগ্রাফিয়া কার বইয়ের নাম? রবার্ট হুক। আচ্ছা এবার রবার্ট হুক আবিষ্কার করলো, তাই ওকে বলা হয় কিন্তু কোষের জনক, ফাদার অফ সাইটোলজি বা সেল। ফাদার অফ সেলের জনককে রবার্ট হুককে বলা হয়ে থাকে। এরপর আসি যে কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব দুজন ব্যক্তি দিয়েছিলেন, একটা হচ্ছে স্লেইডন আর একটা হচ্ছে সোয়ান। 1838 থেকে 1839 সালে দুইজন ব্যক্তি স্লেইডন এবং সোয়ান, ব্যক্তি নয় বিজ্ঞানী, তারা কিন্তু কোষ তত্ত্ব আমাদের কাছে উপস্থাপন করেছেন। কোষতত্ত্বে কি বলা হয়েছে না, কোষতত্ত্বে বলা হয়েছে মানে খুব সহজ কথা বলছে, প্রতিটি প্রাণী কোষ, এই প্রতিটি প্রাণী দেহ প্রাণী কোষ দ্বারা গঠিত, আর প্রতিটি উদ্ভিদ দেহ উদ্ভিদ কোষ দ্বারা গঠিত। তাহলে স্লেইডন এবং সোয়ান এই দুটোই কথা বলেছিলেন, প্রতিটি উদ্ভিদ দেহ উদ্ভিদ কোষ দ্বারা গঠিত, প্রাণী দেহ প্রাণী কোষ দ্বারা গঠিত। কিন্তু পরবর্তীকালে কি ভিরচো, হ্যাঁ পরবর্তীকালে ভিরচো নামে এক বিজ্ঞানী, তিনি এমন একটি মতামত দেন এই কোষতত্ত্ব বিষয়ে যে কোষতত্ত্বটাকে আরো বেশি কিন্তু জনপ্রিয়তা লাভ করেন। তিনি একটা কথা বলেন যে ইচ সেল, প্রতিটি কোষই অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টেন্ট সেলস, মানে প্রতিটি কোষই তার পূর্ববর্তী কোষ থেকে উৎপন্ন হচ্ছে। কিভাবে আমরা পরবর্তীকালে জানতে পারবো যে একটি কোষটা কি বিভাজিত হয়ে নতুন কিন্তু অনেকগুলি কোষের সৃষ্টি করছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে একটি কোষ থেকেই তো অনেকগুলো কোষ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তাহলে এই কথাটা বলেছিল ভিরচো, তিনি কিন্তু ল্যাটিন ভাষায় বলেছিল, এই ওয়ার্ডটা তিনি বলেননি যে ইচ সেল অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, তিনি বলেছিলেন ওমনিস সেলুলা ই সেলুলা। কি বলেছিল? ওমনিস সেলুলা ই সেলুলা। আচ্ছা ওমনিস কথার অর্থ হচ্ছে দা ওল্ড, ওমনিস কথার অর্থ হচ্ছে দা ওল্ড, সেলুলার কথার অর্থ হচ্ছে কোষ, আর ই মানে হচ্ছে টু, আর সেলুলা মানে হচ্ছে কি আবার কোষ। তাহলে কি টু ওল্ড সেল টু অ্যানাদার সেল, ঠিক আছে। মানে কি বলতে যে পুরনো কোষ থেকে কিন্তু নতুন কোষ সৃষ্টি হয়ে থাকে, এটাই বলেছে। আচ্ছা এবার জলখানা কাশছিস। তাহলে এই কোষতত্ত্ব নিয়ে সর্বপ্রথম বললো 1838 থেকে 1839 কে বলছে স্লেইডন এবং সোয়ান। তারা শুধু দুটি কথা বলেছিল যে প্রতিটি উদ্ভিদ দেহ উদ্ভিদ কোষ দ্বারা গঠিত, প্রতিটি প্রাণী দেহ প্রাণী কোষ দ্বারা গঠিত। পরবর্তীকালে কি না ভিরচো বললেন যে ওমনিস সেলুলা ই সেলুলা, অর্থাৎ প্রতিটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে কিন্তু তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা আর কোষ তত্ত্বগুলো এখানে একটু বলে দিই যে অল অর্গানিজম আর কম্পোজড অফ সেল, প্রতিটি প্রাণী জগৎই কিন্তু সেলের সমন্বয়ে গঠিত। বডি অফ এভরি অর্গানিজম ইজ মেড অফ সেল, একই কথা বলছে। আর এটাতে এইমাত্র বললাম ইচ সেল অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল, এটা বললাম যে প্রতিটি কোষই তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়। এভরি অর্গানিজম স্টার্টস, প্রতিটি প্রাণী জগতেরই সূত্রপাত বা শুরু হয় কিসের? ইটস লাইফ ফ্রম সিঙ্গেল সেল, একটি মাত্র সিঙ্গেল সেল থেকে শুরু হয়। এতটা বন্ধু কারো বুঝতে অসুবিধা আছে? এরপর কিন্তু আমরা সেলের প্রকারভেদে যাব, আর একবার পুরো বিষয়টা আরেকবার বলে দেবো কি? আচ্ছা ঠিক আছে। তাহলে সাইটোলজি কি? কোষ সংক্রান্ত পড়াশোনাটা সাইটোলজি বলা হয়। কোষ সর্বপ্রথম কে আবিষ্কার করেছিল? রবার্ট হুক, ঠিক আছে। সবচেয়ে ছোট কোষ মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম বা মাইকোপ্লাজমা লেড লাইট, যেটা মনিরা প্রজাতির মধ্যে পড়ে থাকে। সবচেয়ে বড় সেল কি? নিউরন। বড় উটপাখির ডিম, বড় বললে উটপাখির ডিম, দীর্ঘতম বা লম্বায় বললে তখন কিন্তু নিউরন বা স্নায়ু কোষ। আচ্ছা আর কোষ তত্ত্ব কে দিয়েছে? স্লেইডন এবং সোয়ান। পরবর্তীকালে ভিরচো বলেছিল কি প্রতিটি কোষ কিন্তু পূর্ববর্তী কোষ থেকে তৈরি হয়। এবার দেখ
যে সেল বা কোষ কয় প্রকার, বলছে দুই প্রকার, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ আর একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। আচ্ছা, প্রো কথার অর্থই হচ্ছে কিন্তু আদি, আর ইউ বায়োলজিতে ইউ শব্দটা যেখানেই পাবি সেখানে মাথায় রাখবি ট্রু বা প্রকৃত বা আদর্শ। তাহলে প্রোক্যারিওটিক মানে কি আদি, আদি মানে কি আগের কোষ, আর ইউক্যারিওটিক মানে কি এখন প্রেজেন্ট কোষ বা আদর্শ কোষ। আচ্ছা, আদর্শ কাকে বলি? আদর্শ তাকেই বলি যার মধ্যে সমস্ত গুণ থাকার যেগুলো কথা সেগুলো থাকবে, সেগুলি কি বলবো আমরা? আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ, ঠিক আছে, তাদেরকে আদর্শ বলবো। আর আদি মানে কি প্রাইমারি, প্রথম অবস্থায় হয়েছিল, মানে অনেক ভুল ত্রুটি রয়েছে তাই সেটাকে আদি বলি। তাহলে আদি কোষ হ্যাঁ কাদের রয়েছে, আর আদর্শ কোষ কাদের রয়েছে? আদি কোষ যেগুলো একবারে নিম্ন শ্রেণী, একবারে ঠিক আছে, নিম্ন শ্রেণী, যেমন ব্যাকটেরিয়া, হ্যাঁ, নীলাভ সবুজ শৈবাল, ওগুলো একবারে নিম্ন শ্রেণী, মানে কি ওদের সমস্ত কোষাঙ্গাণু যেগুলো থাকার কথা সেই কোষাঙ্গাণুগুলো তাদের মধ্যে নেই, এবং কি তাদের নিউক্লিয়াস, মেনলি নিউক্লিয়াসটা কি তাদের সুগঠিত নয় বা ওয়েল ডেভেলপ নয়। কিন্তু আদর্শ কোষ বলে দিচ্ছে মানে কি, আদর্শ মানে কি তার মধ্যে যা কিছু থাকার দরকার সেগুলো সব কিছুই আছে, তাই তো, তাইটা কি তাই বলছে আদর্শ কোষ। আচ্ছা, আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ কি বলছে দেখা যাক। দিস আর প্রিমিটিভ সেল, এটা কি প্রথম অবস্থায়, মানে কি আদি কোষটা কি আগে তৈরি হয়েছিল, আস্তে আস্তে কি সেল ডিভিশন হতে 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 আমরা আজকে এই ইউক্যারিওটিক প্রজাতিতে কিন্তু বা ইউক্যারিওটিক কোষেতে কিন্তু আমরা উপস্থিত হয়েছি। তাহলে সমস্ত নিম্ন শ্রেণীর প্রজাতির যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, বিশেষ করে ব্যাকটেরিয়া, হ্যাঁ, এই সমস্ত অণুজীবগুলো, তারা কিন্তু প্রোক্যারিওটিকের মধ্যে পড়ে। আর এখন রিসেন্ট বা যেগুলো এখন খুব ডেভেলপ সেগুলো কিন্তু ইউক্যারিওটিকের মধ্যে পড়ে, যেমন মানুষ, গরু, ছাগল, ভেড়া, কুকুর, এগুলো সব কি না, এগুলো হচ্ছে তোর ইউক্যারিওটিক কোষের মধ্যে পড়ে। তাহলে প্রোক্যারিওটিক, দিস আর প্রিমিটিভ সেল, এটা একবারে প্রাইমারি অবস্থায় সেলটা ছিল, মানে কি তার কোষ বিভাজনটা সেরকম ভাবে হয়নি, ঠিক আছে, সেটাই বলছে প্রিমিটিভ সেল হ্যাভিং থ্রি বেসিক স্ট্রাকচার অফ টাইপিক্যালি সেল বাট ল্যাক নিউক্লিয়ার মেমব্রেন। পরবর্তীকালে যখন আমরা যে নিউক্লিয়াসটা সমস্যা বিষয় যখন পড়বো তখন দেখতে পারবো যে নিউক্লিয়াসের চারটি গঠন, একটা নিউক্লিয় পর্দা, হ্যাঁ, মানে নিউক্লিয়াসকে ঘিরে যেটা থাকে সেটা নিউক্লিয়াস পর্দা বা নিউক্লিয় পর্দা, তার মাঝখানে যে একটা অর্ধতরল থকথকে পদার্থ থাকে জেলির মতো সেটাকে বলা হয় নিউক্লিয় প্লাজম বা নিউক্লিয় রস, তার মধ্যে একটা গোল ডিমের মতো একটা কঠিন অংশ থাকে, সেটাকে বলা হয় নিউক্লিওলাস। আচ্ছা, নিউক্লিয়াস আর নিউক্লিওলাস কিন্তু আলাদা জিনিস। নিউক্লিয়াস মানে কি সেইটার মধ্যে থাকছে নিউক্লিওলাস। তার তিনটা হলো কি কি না, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস, নিউক্লিয় লাস, আর একটা হচ্ছে কি নিউক্লিয় জালিকা বা যেটাকে ক্রোমাটিন জালিকা বলা হয়। যখন কোষ বিভাজন করবো তখন দেখবো ওই নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ার জালিকাগুলো রয়েছে সে বা ক্রোমাটিন জালিকা রয়েছে সেগুলো আস্তে আস্তে ক্রোমোজোমে পরিণত হবে, আর ক্রোমোজোমগুলো কি নিয়ে তৈরি হয়? ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত হয়। সেগুলো আস্তে আস্তে কোষ বিভাজিত হয়ে নতুন অপত্য জীবের কিন্তু সৃষ্টি হবে, সেগুলো পরে জানবো। তাহলে এই যে প্রোক্যারিওটিক কোষে কিন্তু নিউক্লিয়ার পর্দা থাকে না, তাই বলেছে বাট ল্যাক নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয় মেমব্রেন মানে হচ্ছে পর্দা। আচ্ছা, নিউক্লিয়ার ম্যাটেরিয়াল ইজ প্রেজেন্ট, এর মধ্যে কি নিউক্লিয় পদার্থগুলো কিন্তু থাকে, হ্যাঁ, ইন এ রিজিয়ন অফ সাইটোপ্লাজম কল্ড নিউক্লিয়েড। নিউক্লিয়েড কথার অর্থ কি না, নিউক্লিয়াসের মতো। দেখ, চারটে যদি পার্ট কোনো কোষে থাকে নিউক্লিয়াসে সেটাকে বলবো নিউক্লিয়াস। যদি চারটে পার্ট না থাকে তখন তাকে কি বলবো? নিউক্লিয়েড। নিউক্লিয়েড মানে কি নিউক্লিয়াসের মতো। চারটে পার্ট কি কি? নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস, নিউক্লিয় জালিকা আর নিউক্লিওলাস। দেখ, যেহেতু প্রোক্যারিওটিক কোষে বা আদি কোষে নিউক্লিয় পর্দাটা থাকছে না তাই বলবো না যে ওখানে নিউক্লিয়াস আছে। ওখানে কি নিউক্লিয়াসটা আছে কিন্তু সুগঠিত নয়, অর্থাৎ কি মানে ম্যাচুরিটি আসেনি নিউক্লিয়াসের মধ্যে, তাই ওকে নিউক্লিয়াস না বলে নিউক্লিয়েড বলছে। নিউক্লিয়েড কথার অর্থ কি নিউক্লিয়াসের মতো। সকলে বুঝতে পেরেছিস? আচ্ছা, ঠিক আছে। এখানে আর কি না, এই প্রোক্যারিওটিক কোষে কিন্তু যে সমস্ত মানে কোষে যে সমস্ত অর্গানেলস গুলো থাকার কথা বা কোষাঙ্গাণু থাকার কথা সেগুলো কিন্তু সব থাকে না। মানে সব কেন থাকে না বললেই থাকে, একটা দুটো জিনিস থাকে না, একটা দুটো শুধুমাত্র জিনিস থেকে থাকে।
যেমন কি বলছে, এই বলছে দেখ, আদার মেমব্রেন বাউন্ড অর্গানেলস আর অ্যাবসেন্ট, অন্যান্য যে সমস্ত কোষাঙ্গাণুগুলো কিন্তু প্রোক্যারিওটিক কোষে থাকে না, সাচ অ্যাজ, যেমন মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে পরে এক্ষুনি বলছি মাইটোকন্ড্রিয়া জিনিসটা কি, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলগি বডিজ এটসেট্রা। মানে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলগি বডিজ, এছাড়া আরও কিন্তু সেন্টোজোম, হ্যানত্যান করে কিন্তু আরও অনেক কিছু যেগুলো থাকে না। এক্সাম্পল বলছে ভাইরাস, ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া আর প্রোক্যারিওটিক্স। ঠিক আছে, আমি এইমাত্র বললাম যেগুলো হচ্ছে অণুজীব, ভাইরাস বল, ব্যাকটেরিয়া বল, তারপর আরো রয়েছে কি শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, এগুলো কিন্তু সব প্রোক্যারিওটিক কোষের কিন্তু উদাহরণ। কি বলছে, নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া ইজ ব্যাকটেরিয়াল সেল ইজ 0। হ্যাঁ, ব্যাকটেরিয়ার শরীরে কিন্তু কোনো প্রকার মাইটোকন্ড্রিয়া থাকে না। কেন থাকে না? আমরা জানলাম যে ব্যাকটেরিয়াটা কি প্রোক্যারিওটিক কোষ, আর প্রোক্যারিওটিক কোষে কি মাইটোকন্ড্রিয়া থাকে না, তাহলে ঘুরে ফিরে তো এলো যে ব্যাকটেরিয়ার শরীরে কোনো প্রকার মাইটোকন্ড্রিয়া থাকে না। এবার বলছে দ্য স্মলেস্ট নোন প্রোক্যারিওটিক অর্গানিজম ইজ মাইকোপ্লাজমা, তাহলে সবচেয়ে ছোট প্রোক্যারিওটিক কোষের নাম হচ্ছে মাইকোপ্লাজমা। আচ্ছা, তারপর কি বলছে, ইন ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষের সময় প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া ক্লোরোফিল ইজ অ্যাসোসিয়েটেড উইথ মেমব্রেনাস ভেসিকলস। ভেসিকলস কি জিনিস একটু পরে আলোচনা হবে, তখন দেখতে পাবি। আচ্ছা, কি বলছে না, ব্যাকটেরিয়া, সব ব্যাকটেরিয়াই তো এরকম নয় যে সালোক সংশ্লেষ করে না, কিছু কিছু ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ করে, যেমন সাইনোব্যাকটেরিয়া। তাহলে সাইনোব্যাকটেরিয়ার যে ক্লোরোফিলটা থাকে, সেই ক্লোরোফিলটা কার সাথে যুক্ত হয়ে থাকে না, মেমব্রেনাস ভেসিকলস বা এই কোষ পর্দার দিকে একটা ঝিল্লি রয়েছে, ভেসিকলস গুলো তার সাথে কিন্তু যুক্ত থাকে। কেমন? তাহলে প্রোক্যারিওটিক কোষে কি কি বললো আগে বলে দিচ্ছি। এটা একবারে আদি অবস্থার কোষ, এতে নিউক্লিয়াসটা ডেভেলপ নয়। ঠিক আছে, এইটা নিউক্লিয়াসটা ডেভেলপ নয় বলে এই নিউক্লিয়াসটাকে নিউক্লিয়েড বলছে। আর একটা বলা হয়নি, ওই নিউক্লিয়াসে আমরা জানি ডিএনএ এর আকার কেমন হয়, ডবল হেলিক্স বা প্যাঁচানোর মতো হয়ে থাকে, কিন্তু এই যে এই নিউক্লিয়েড, এখানে কিন্তু ওই নিউক্লিয় পদার্থগুলো থাকে বা জেনেটিক পদার্থগুলো থাকে, অর্থাৎ জেনেটিক বলতে ডিএনএটা থাকে, কিন্তু দ্বিতন্তি বা পেঁচানোর মতো থাকে না, কি সার্কুলার আকারে থাকে বা গোল আকারে কিন্তু ডিএনএটা তার মধ্যে থাকে। কাদের মধ্যে দেখা যায় না, নিম্ন প্রজাতির যে সমস্ত প্রাণী রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রোক্যারিওটিক কোষটা কিন্তু দেখা যায়। আচ্ছা, এখানেই প্রোক্যারিওটিক শেষ। প্রোক্যারিওটিক আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ততটা ইম্পর্টেন্ট নয়, এটা আদি কোষ। ঠিক আছে, মানে নিম্ন প্রজাতি, আমাদের এত জানার প্রয়োজন নেই। আমরা মেইনলি আলোচনা করব ইউক্যারিওটিক কোষ বা আমরা যে কোষটার অধিকারী সেই কোষটা নিয়ে। বলছে দিজ আর কমপ্লিট সেল হুইচ কন্টেন মেমব্রেন, বাউন্ডস, অর্গানেলস এন্ড নিউক্লিয়াস। মানে বলছে এটা হচ্ছে কি টোটালি কমপ্লিট সেল। কেমন না, মেমব্রেন, এতে পর্দাও আছে, আগেরটা কি পেয়েছিলাম পর্দা থাকেনি, এটাতে পর্দাও আছে, এবং বাউন্ড অর্গানেলস, তার ভেতরে কি রয়েছে বিভিন্ন কোষাঙ্গাণুগুলোও রয়েছে, আর কি, এবং তার মধ্যে কিন্তু নিউক্লিয়াসটাও রয়েছে। ঠিক আছে, ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল হ্যাভ প্রোক্যারিওটিক সেল। মানে এককোষী উদ্ভিদ বা প্রাণী, বহুকোষী উদ্ভিদ বা প্রাণী, ওদের কিন্তু প্রোক্যারিওটিক কোষ থাকতে পারে। এটা বলেছে দ্য বিগেস্ট সিঙ্গেল সেল অর্গানিজম ইজ অ্যাসিটাবুলেরিয়া। তাহলে সবচেয়ে বড় যদি অর্গানিজম বলে, সিঙ্গেল সেলের অর্গানিজম, দ্য বিগেস্ট সিঙ্গেল সেল, সবচেয়ে বড় সিঙ্গেল বা একক কোষ, জগৎ কোষের প্রাণী যদি বলে তখন আনসার হয়ে যাবে অ্যাসিটাবুলেরিয়া। আচ্ছা, নিউক্লিয়াস কন্টেন্ট ক্রোমাটিন, এই মাত্র বললাম যে তখন ক্রোমাটিন জালিকাটা কি দিয়ে তৈরি হয়, ডিএনএ আর হিস্টোন প্রোটিন দ্বারা। আচ্ছা, নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট ইনসাইড নিউক্লিয়াস। নিউক্লিওলাসটা কার মধ্যে থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে, আগে বলেছি। আচ্ছা, এরপর হচ্ছে কি না ডিফারেন্স দিয়েছে, যেমন প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। সাইজ অফ সেল, প্রোক্যারিওটিক মানে কি খুব ছোট, তাহলে ওদের সাইজগুলো কেমন হবে, কোষের ছোট ছোট হবে, আর ইউক্যারিওটিক আমরা মানে তাদের কোষের সাইজগুলো কি হবে, বড় বড় হবে। আচ্ছা, নিউক্লিয়াস অ্যাবসেন্ট, প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে না, কি থাকে, নিউক্লিয়েড থাকে, আর ইউক্যারিওটিকে কি নিউক্লিয়াসটা থাকে। আচ্ছা, প্রোক্যারিওটিক কি না, এখানে শুধুমাত্র সিঙ্গেল ক্রোমোজোম থাকতে পারে এবং সেটা কি সার্কুলার শেপে থাকবে। বললাম যে ডিএনএটা কেমন থাকে, সার্কুলার আকারে থাকে, সেটাই বলেছে দেখ, সার্কুলার ইন শেপ। আর ইউক্যারিওটিক বলছে ইট কন্টেন্স মোর দ্যান ওয়ান ক্রোমোজোম,
আর আমরা তো জানি আমাদের ক্রোমোজোম 23 জোড়া, তাই তো, বা 46টি, তাহলে তো একটার বেশি হচ্ছে। তাই বলছে যে ইট কন্টেন্স মোর দ্যান ওয়ান ক্রোমোজোম। মেমব্রেন বাউন্ড সেল অর্গানাইজেশন অ্যাবসেন্ট, এখানে কি পর্দা এবং কোষাঙ্গাণুগুলো অনুপস্থিত থাকে। প্রোক্যারিওটিকে, ইউক্যারিওটিকে কি সেল অর্গানেলস কিন্তু উপস্থিত থাকে বা প্রেজেন্ট থাকে। আর কি সেল ডিভিশন টেক প্লেস বাই, হ্যাঁ কোষ বিভাজনটা কোথায় হয় না, কোথায় হয় না ফিসিং বা বার্ডিং। অর্থাৎ আমরা দেখেছি যে রিপ্রোডাকশনের সময় দেখবো যে কোনো প্রাণী কোরকোদ্গমের মাধ্যমে জনন বিস্তার ঘটাচ্ছে, তাই তো, কোনো প্রাণী কি অঙ্গজ জনন, কোনো প্রাণী রেণু উৎপাদনের মধ্য দিয়ে, সেরকমই বলছে যে বার্ডিং এর মধ্য দিয়ে কিন্তু তার রিপ্রোডাকশনটাকে এগিয়ে নিয়ে যায়। আর ইউক্যারিওটিক মানে আমরা কি আমাদের কোষ বিভাজনের মধ্য দিয়ে আমাদের সেল ডিভিশন হয়ে থাকে। এটাই বলেছে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিকের মধ্যে পার্থক্য। আচ্ছা, আজ তাহলে এটুকুই থাক। এর পরের দিনে হ্যাঁ সেলের যে সমস্ত অর্গানেলসগুলো রয়েছে সেই সমস্ত অর্গানেলসগুলো নিয়ে আলোচনা হবে, এবং এর থেকেও যদি আবার সেই মুহূর্তে কোনো কিছু মাথায় উঠে আসে সেই সমস্ত বিষয় নিয়েও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। নমস্কার।